পেট causes আসেন কারণ পিইউডি যাকে বলা হয় পেপটিক আলসার ডিজিজ, বাংলাতে বলি পেপটিক আলসার। দুই নম্বর ডায়রিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া কনস্টিপেশন, হ্যাঁ পেপটিক আলসার dyspepsia, UTI, urinary tract infection, পাতলা পায়খানা, কোষ্ঠকাঠিন্য, কৃমি, বদহজম, মূত্র নালী ঠিক আছে। আর তলপেটে ব্যথা ধরলে ডিসমেনোরিয়া, মাসিকে আসেন আসেন চলে আসেন আপন সুস্থ, আপনি আসেন, আপনি এখন আসেন এখানে চলে যাবেন। জি 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর ডিসমেনোরিয়া। আমি তো আইসা বলছি এখন বানান দেখেন, মনে হয় জিজ্ঞাসা করুন। মাদুর রাইতে আমি হবিগঞ্জ আইসা বলছি ক্লাস আছে 7 নম্বর দেরি গো ডিসমেনোরিয়া। আচ্ছা ফোন দিব না আয়া আসেন আসেন চলে আসেন, চলে গেছে। আজকে অনেকগুলো পড়া শেষ করতে হবে আমাদের, ঠিক আছে। বাংলায় জন্য লিখা দিতেছি, সাথে বাংলাও লিখা দিতেছি, যাতে কোনো প্রশ্ন না থাকে। শুধু বানানটা চেক করবেন, যদি বানানের সমস্যা থাকে, ভুল থাকে আমার মনে হয়। এটা 7 নম্বর ডিসমেনোরিয়া, ডিসমেনোরিয়া বাংলা লিখা। আসেন 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 চলে আসেন, চলে আসবেন। ডিসমেনোরিয়া পারমিশন সবাই দেওয়া আছে, ঠিক আছে। মানে মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ব্যথা, ঠিক আছে। ইউটিআই, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা সব পেটের ব্যথা দেওয়া হয়েছে। মূত্রনালী সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ।
একটু বলছি। ঠিক আছে, এই প্রত্যেকটা কারণের উপর আমাদের আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, এই কারণ আলাদা রোগ আলাদা চিকিৎসা, এই কারণ আলাদা রোগ আলাদা চিকিৎসা, এই কারণ আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা কারণ, এই কারণ আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা কারণ, এই কারণ আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা কারণ, এই কারণ পড়ানো হয়েছে না, এটা কে পড়ানো হয়েছে? আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা কারণ, ডিসমেনোরিয়া আলাদা রোগ আলাদা চিকিৎসা আলাদা কারণ। আসেন আসেন চলে আসেন চলে আসেন। ঠিক আছে, এই আলাদা আলাদা কারণ। ঠিক আছে, কখন আমরা বিশেষ করব? যখন যে দিকে যায় তখন। এখন আমাদের টোটালি কি কারণে পেট ব্যথা হয় সেটা আমরা জানলাম। এখন আমাদের সামান্য যে পেট ব্যথা, এই পেট ব্যথাতে আমরা কি ট্রিটমেন্ট দেব? ঠিক আছে, শেষ 10 মিনিট আবার কইতে পারেন ডিসমেনোরিয়া এটা লিখছেন? এরপরে লেখেন তীব্র ব্যথার কারণ। তীব্র ওইটারই লেখেন তীব্র পেট ব্যথার কারণ। 8 নাম্বার হবে এটা। না না, একই সাথে একটু ইয়া দেয়া পেজ দেয়া, তীব্র তীব্র ব্যথার কারণ। পেট ব্যথার কারণ। তীব্র পেট ব্যথা মানে যে ব্যথা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, এগুলো। হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস পড়ানো হয়েছে? ব্যথা কম না বেশি থাকে? ঠিক আছে। 2 নাম্বার পেনক্রিয়েটাইটিস। ক্রিয়েটাইটিস। 3 নাম্বার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। 4 নাম্বার পারফোরেশন। ইন্টেস্টাইনাল পারফোরেশন। 2 নাম্বারটা পেনক্রিয়েটাইটিস। ওই অর্থ বুঝেছে। এরপরে ইন্টেস্টাইনাল পারফোরেশন কি একটা অবস্ট্রাকশন আমার মধ্যে চলে গেছে। এরপরে আছে মহিলাদের এক্টোপিক প্রেগন্যান্সি। 3 নম্বর আছে ইন্টেস্টিন। এক্টোপিক স্টাইনাল প্রেগন্যান্সি। ইন্টেস্টাইনাল পারফোরেশন, ইন্টেস্টাইনাল এক্টোপিক প্রেগন্যান্সি। 6 নাম্বার সালপিনজাইটিস। এগুলো সব ইংরেজি নাম। হ্যাঁ, আমি আপনাদেরকে তীব্র পেট ব্যথার কারণটা শিখালাম, জানালাম। এই ব্যথাগুলো হলে আমরা অবশ্যই তাকে হাসপাতালে রেফার করি। যে ব্যথা ইনজেকশনে কমে না, সরাসরি হসপিটালাইজেশন করতে হয়। এই ব্যথাকে আমরা বলি অ্যাকুইট অ্যাবডোমেন। অ্যাকুইট অ্যাবডোমেন। আমরা পড়ছি অ্যাবডোমিনাল পেন, তার সাথে আমি অ্যাকুইট অ্যাবডোমেন দিলাম যে স্যার ওষুধ দিছি, ইনজেকশন দিছি, তারপরেও ব্যথাটা কমতেছে না। এখন আমার কি করব? যে ব্যথাটাকে আমরা সার্জারির কন্ডিশন আন্ডারে, সার্জারির আন্ডারে যে ব্যথার ট্রিটমেন্টটা হয় সার্জিক্যাল সার্জনের আন্ডারে, সেই ব্যথাটা আমরা অ্যাকুইট অ্যাবডোমেন বলি। ঠিক আছে, এই কারণে যদি ব্যথা হয়, এইসব কারণে ব্যথা হলে এই ব্যথাগুলোকে বলা হয় অ্যাকুইট অ্যাবডোমেন। অ্যাকুইট অ্যাবডোমেন। ঠিক আছে, এই ব্যথাকে বলা হয় অ্যাকুইট অ্যাবডোমেন বা সিভিয়ার অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে, তাহলে এগুলোর মানে হলো এক একটা ডিজিজ। এটা পড়ানো হয়েছে অ্যাপেন্ডিসাইটিস। এরপরে পেনক্রিয়াস আছে আমাদের শরীরে। পেনক্রিয়াস কি? পেনক্রিয়াস নাম শুনছেন? পেনক্রিয়াস মানে কি? হ্যাঁ, কে বললো? মনে আছে? অগ্নাশয়। পেনক্রিয়াস মানে কি? অগ্নাশয়। ম্যাডাম পড়ালো না? হ্যাঁ, আচ্ছা, কলিজার সাথে থাকে ম্যাডাম বলছে না? হ্যাঁ, ওই পেনক্রিয়াসে যদি ইনফ্লামেশন হয়, যেমন অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন, তেমনি পেনক্রিয়াসে যদি কি হয়? ইনফ্লামেশন হয়। ঠিক আছে, পেনক্রিয়াসে ইনফ্লামেশন হইলে রোগীগুলো একটা লক্ষণ দেখা দিই আমরা, প্রত্যেকটা ব্যথা থাকে। এই রোগীগুলো মোহাম্মদিয়া পজিশন। ঠিক আছে, এই পেনগুলো
ওই রুগীকে আপনি অ্যাপেন্ডিক্সের রুগী কি থাকে, শুয়ে থাকে, পিঠের উপরে শুয়ে থাকে, কিন্তু ওই রুগী শোয়ানোর চেষ্টা করলেও তারা শুয়ে থাকতে পারবে না। মোহাম্মদিয়া পজিশন মানে হলো আমরা যে নামাজে বসে দুই পা নিচ বাইরের দিকে দিই না, দিয়ে এইভাবে রুগীটা ধরে থাকে, ঠিক আছে? তখন আমরা বুঝতে পারি মানে এটা পেনকেসের ব্যথা কিনা, তারপরে পরীক্ষা নিরীক্ষা আমরা বুঝতে হয় যে এটা আসলে পেনকেস কিনা, পেনকেটাইটিস কিনা, ঠিক আছে? তাহলে এই হলো পেনকেটাইটিস। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যে নাড়ি আছে, বড় নাড়ি ছোট নাড়ি বলছি না, এগুলোর যদি মধ্যে যদি প্যাচ লাগা যায়, ঠিক আছে, তাহলে কি বন্ধ হয়ে গেলে তখন ব্যথাটা তীব্র ব্যথা হবে। তারপরে ইন্টেস্টাইনাল পারফোরেশন, যদি নাড়ি কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, নাড়ি কি হতে পারে, ছিদ্র হতে পারে, ঘা হয়ে বা পিউটি থেকে নাড়িটা কি হতে পারে, ছিদ্র হতে পারে। ছিদ্র হয়ে গেলে ব্যথাটা থাকে অনেক তীব্র ব্যথা। এরপরে থাকে এপটোপিক প্রেগন্যান্সি, এর মহিলাদের আরো কারণ আছে, মূল কারণ এপটোপিক প্রেগন্যান্সি। কি লিখছি, অনেক জায়গাতে দেখবেন। প্রেগন্যান্সি মানে কি, প্রেগন্যান্সি মানে কি, গর্ভবতী বা গর্ভাবস্থা, ঠিক আছে? এখানে কি লাগাইছি, গর্ভ, একটা মহিলা গর্ভ ধারণ করে, তার বাচ্চা কোথায় থাকে, ইউটেরাসে, জরায়ুতে। বাচ্চা কোথায় থাকে, জরায়ুতে। এই জরায়ুর বাহিরে গর্ভধারণ, জরায়ুর বাহিরে গর্ভধারণকে বলা হয় এপটোপিক প্রেগন্যান্সি। জরায়ুর বাইরে গর্ভধারণ, এটা লিখে নিতে পারবেন, জরায়ুর বাইরে গর্ভধারণ। আর এইটা হলো সালপিনজাইটিস, ইনফ্লামেশন অফ দা ফেলোপিয়ান টিউব। এই টিউবে বাচ্চা থাকলে, ওই টিউবে যখন বাচ্চা থাকে তখন ওই প্রেগন্যান্সিকে বলা হয় এপটোপিক প্রেগন্যান্সি। এপটোপিক প্রেগন্যান্সি দেখবেন কোন কোন আলটাতে থাকে। আর সালপিনজাইটিস হলো ওই টিউবে যদি ইনফ্লামেশন হয়, তীব্র ব্যথা হয়, মহিলার চিৎকার, যত ইনজেকশন দেব কোনো কাজ হয় না, তখন আমরা হসপিটালাইজেশন করি। হসপিটালাইজে যদি মহিলার সমস্যা হয় গাইনিকোলজি হ্যান্ডেল করে, আর অন্য সমস্যা হলে এগুলো জেনারেল সার্জারি ডাক্তার তারা হ্যান্ডেল করে, ঠিক আছে? এগুলো কি তীব্র ব্যথা, ঠিক আছে? এখন আমরা মেন ট্রিটমেন্টে যাই। হ্যাঁ, এগুলো আলাদা অ্যাপেন্ডিসাইটিস আলাদা। ট্রিটমেন্ট, স্যার ট্রিটমেন্ট এটা কোনটা প্রথম ট্রিটমেন্ট যেটা কম নরমাল পেট ব্যথা, যেটা সেটা আর তীব্রটা লিখে দিতেছি, নিচে লিখে দেবো তীব্র ব্যথা। ধারাবাহিক ট্রিটমেন্ট হবে না, পিইউডি এগুলো আমরা আলাদা আলাদা পাবো তো, অ্যাপেন্ডিসাইটিস পাইছি না, যেমন পিইউডি একটা রোগ, এটা আমরা পড়াবো। ডায়রিয়া একটা রোগ, এটা আমরা পড়াবো। ধারাবাহিক ভাবে শেষ করলে তো হবে না। ডায়রিয়া আমশায় যেদিন ধরবো সেদিনে হলো ডায়রিয়া আমশায় দুইটা শেষ করতে হবে। পেটের যে ডায়রিয়া আমশায় আছে সেগুলো, এগুলো ধারা ঠিক আসতে হবে, ঠিক আছে? যে ধারাতে ঠিক ক্লাসগুলো আমরা করাই এবং সিলেবাস যে ধারাতে আছে এই ধারাতে চলমান থাকবে, তাছাড়া তো এলোমেলো লাগাতে পারেন। এখন থেকে আমি ডায়রিয়া চলে যায়, তাহলে আবার ফিরে আসতে এই জায়গাতে কতক্ষণ লাগবে? আর এখান থেকে আমরা সিস্টেমিক, যেমন আমরা পেন পড়তেছি, শরীরের পেন, মানব দেহের যত ব্যথা আছে, এই ব্যথার কি ট্রিটমেন্ট, বোঝা গেছে কথা? জি স্যার। আপনারা আমার ক্লাসের ধারা বুঝতে পারেন নাই? জি স্যার। আজকে পড়বো আমরা ব্যথা, শুধু কি পড়তেছি, ব্যথা। একটা পেট ব্যথা নিয়েছি, আমরা এত কিছু বুঝি না, আপনাদেরকে কারণ ঢুকে দিলাম। এখন অত কারণ খোঁজারও সময় নাই, একটা পেট ব্যথা নিয়ে আসছে, কি কি কারণে পেট ব্যথা হতে পারে এটা আপনাদের কারণ দিয়ে দিলাম, ঠিক আছে? যে এই কারণে হতে পারে পেট ব্যথা। এখন নরমাল যে পেট ব্যথা, এই পেট ব্যথাতে কি ওষুধ আমরা দিব? মনে করেন কোনো কারণই নাই, ডায়রিয়া নাই, আমশয় নাই, বা যে কোনো সমস্যা নাই, এই পেট ব্যথাতে আমরা কি ওষুধটা দিতে পারবো, কি ট্রিটমেন্টটা করতে পারবো সেইটা, ঠিক আছে? আমরা মূল ট্রিটমেন্ট হলো অ্যাবডোমিনাল পেন, এবং এই অ্যাবডোমিনাল পেন কি কি কারণে হয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি ডায়রিয়ালে আসে, পাতলা পায়খানা, তাহলে তার আমার বুঝা বললাম যে ডায়রিয়ার কারণে হইতেছে, তাহলে আমার কোনো সমস্যা নাই। পেট ব্যথাটা ডায়রিয়ার কারণে, আমশার কারণে হয়। বদহজমের কারণে যদি হইতে পারে হয়। এখন আমরা দেখতেছি অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আর ওইটা কারণের দিকে আমার তাকানোর কোনো দরকার নাই। এটা আপনাদেরকে চিকিৎসার এইটা কারণ জানতে হবে রোগের, এটা যে ট্রিটমেন্টের ধারা তখন আলাদা হয়ে যাবে। ট্রিটমেন্টের ধারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এখন হোল ট্রিটমেন্ট আমি চিনতেছি না, আমি কি করতেছি না, বুঝতে পারতেছি না কি ব্যথা, সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আজকে ব্যথা, এই জন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যথা। কোমর ব্যথা তো কিডনির কারণে হতে পারে,
কম বুকে ব্যথা তো হার্টের কারণে হতে পারে, পড়াইছি না? জি, জি। তাহলে আমাকে বুঝতে হবে যে এটা হার্টের ব্যথা কি না, এটা আসলে ডায়রিয়া কি। কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য আমরা বাকি যে ট্রিটমেন্ট এখান থেকে যে রোগগুলো দিছি, আমরা প্রত্যেকটা রোগে পিইউডি আমাদের করতে হবে, ঠিক আছে? এগুলো তো পেটের ডিজিজ বা কানের ডিজিজ, নাক কান গলা, এগুলো সব আলাদা আলাদা ধারাতে করবো আমরা, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। ট্যাবলেট ভিসেট 50 mg একটাই ট্যাবলেট, 1 mg টাইমোনিয়াম মিথাইল সালফেট, নাম জানা আছে তো? জি স্যার। টাইমোনিয়াম মিথাইল সালফেট, সালফেট এটা জেনেরিক নাম, আসল নাম। দেওয়া ভালো স্যার। 50 mg বিসের হ্যাঁ, আর জেনেরিক স্যার আরেকটা কথা জানার ছিল, যে আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি এটা স্যার বয়সের কি আছে, মানে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত না সবাই অ্যাডাল্ট 12 থেকে 12 থেকে 12 প্লাস। এরপরে একটা ক্যাপসুল ফ্রেন্ড নিয়ে আসছে কালি নাই। আছে সার্জেল 20 mg 10 দিন বা 5 দিন দিয়ে দিবেন। ব্যথা থাকলে 3 বেলা একটা করে 3 দিন 2 বেলা দিতে পারবেন, একটা করে দিতে পারবেন, 3 বেলা দিতে পারবেন, বা 4 বেলা দেওয়া যায় একটা করে, ঠিক আছে? 10 দিন এই দুইটা কমপ্লিট করলো। এটা হলো মূল ব্যথা। এখন তাকে ধারণা করতে হবে এখন আপনার পেট ব্যথা আছে, ঠিক আছে? কারণগুলো লেখা হয়েছে এই কারণে, আপনি তার সাথে জিজ্ঞাবেন তোমার পাতলা পায়খানা আছে না পায়খানা কি আছে, কঠিন আছে, ঠিক আছে? যখন বলবে কঠিন তাহলে বুঝতে হবে কঠিনের কারণ। বলবে আমার পায়খানা সব আছে, ক্লিয়ার আছে, ব্যথাটা গুড় গুড় করে মানে কম কম সব সময় ব্যথা করে, তখন জিজ্ঞাসা করতে মাথায় আনতে হবে যে ক্রিমির ওষুধ কোন দিন কতদিন খাইছে, তখন বলবে যে ক্রিমির ওষুধ অনেকদিন আগে খাইছে, তখন আমাকে ওই চিন্তাধারায় তার সাথে ক্রিমির ওষুধ অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছেন? কিডনি ওষুধের সাথে কি এগুলা খেতে পারবে? হ্যাঁ, তখন ওই ধারাতে তখন আমাকে ক্রিমির ওষুধ কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। যখন আমরা ক্রিমির ট্রিটমেন্ট করব তখন আমরা ক্রিমির ওষুধের নাম বলে দেব, ঠিক আছে? এখন ডায়রিয়া হয়েছে, তার সাথে ডায়রিয়াকে আমাকে কি করতে হবে, ডায়রিয়ার যে ট্রিটমেন্ট সিপ্রোসিন, মেট্রো, নিটাজক, সেগুলো তখন আমাদেরকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমার কাছে কিছুই মনে হচ্ছে না, মানে কোনোই সমস্যা নাই, সাপোজ গ্যাসের কারণে ব্যথা হতে পারে, ঠিক আছে? সেই জায়গাতে আমরা এই ট্রিটমেন্ট দুইটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই করব। এখন তার যদি বলে যে বমি বমি ভাঁজ হচ্ছে বা বদ হজম হইতেছে, তার সাথে আমরা ডোমেট বা ওমিডন যোগ করব। ডায়রিয়া হলে আর তখন আমরা ডোমেটটা যোগ করতে পারবো না, ঠিক আছে? যদি আপনার মনে হয় গ্যাসের কারণে হইতেছে তখন আমরা এটা কি করে দেব, অ্যাড করে দেব, ঠিক আছে? এইভাবে ধারাটা আপনাকে চেঞ্জ করে দেবে, এই জন্যই কারণটা পড়ানো হয়েছে, বুঝতে পারছেন? খাবার 30 মিনিট আগে মিনিট, সার্জেল ঠিক আছে? এই হলো। এখন আসেন তীব্র ব্যথা, এই ওষুধ দিয়েছেন, ব্যথা তো বরং একটু কম ছিল, এখন এই ওষুধ দেওয়ার পরে আরো বাড়তেছে, বুঝতে পারছেন? আরো কি হইতেছে, বাড়তেছে। এটা ডাইন সাইড যদি হয় তখন আমরা আলাদা দিকে দেখে চলে যাবো, বা এভাবে বসে আছে কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। মহিলা যদি হয়, গর্ভবতী মহিলা কান্নাকাটি করতেছে, ঠিক আছে? বা তল পেটে ব্যথা করতেছে, হ্যাঁ? তাহলে তখন আমরা এটারই তীব্র ব্যথা ট্রিটমেন্ট তখন আমরা এই ফর্মেরই ইনজেকশনে দিয়ে দেবো। কি দিয়ে দেবো, ইনজেকশনে দিয়ে দেবো। যারা প্রেগন্যান্সি এরা যদি বিসেট দেওয়া যাবে না, হ্যাঁ দাদু, সেভ সেভ এটা সব আছে। 10 দিন যেটা দিচ্ছে যদি ব্যথা কমে যায়, হ্যাঁ, ব্যথা কমে গেলে এই গ্যাসেরটা চলবে, গ্যাস আর ইয়াটা চলবে, আর এটা ব্যথা থাকলে খাবে, ব্যথা না থাকলে খাবে, ঠিক আছে? পেট ব্যথা হলে, পেট ব্যথা কি হলে ব্যথা কমে গেছে, কিন্তু যখন আমরা গ্যাসের কারণে মনে করলে এটা আমরা 10 দিন 15 দিন চালাতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আসে তীব্র, যদি এই ব্যথা ইনজেকশন এই ইয়াতে না কমে তাহলে ওইটারই আমরা ইনজেকশন দিয়ে দেবো। সার্জেল যদি এটা দেওয়ার পরে বা এরকম ব্যথা কান্নাকাটি করতেছে তাহলে এটারই কি দিয়ে দেবো, তীব্র, তীব্র ব্যথা। ডমপেরিডন লিখে নিন পাশে, ডমপেরিডন
ডোমেট যেটা লিখলাম না, ট্যাবলেট জেনেরিক ল্যামডা ডম পেরিডম পেরি গ্রুপ নাম এটা লিখেন পাশে। ঠিক আছে, ইনজেকশন ভিসের 1 এম্পুল আইভি স্টেট ইনজেকশন, হ্যাঁ ইসোনিক্স 40 mg 1 ভায়াল আইভি স্টেট। ঠিক আছে, এরপরে যদি বমি ভাব থাকে, বলে যে বমি ভাব বা বমি বমি ভাব আছে, তাহলে ইমিডিয়েট ইনজেকশন দেবে। সেটা নিচে নেই, ওয়ান নম্বর কি 1 এম্পুল ভায়াল 1 এম্পুল 1 ভায়াল, এটা 1 এম্পুল আইভি স্টেট। আইবি হ্যাঁ আইভি স্টেট 1 ভায়াল এগুলোর দরকার স্যার 1 এম্পুল এম্পুল আর ভায়াল বুঝার লাগবে। হ্যাঁ কেন বুঝাবো আবার, শেষ করে দিব তাড়াতাড়ি। 1 বাই এটা দেওয়ার পরে আধা ঘন্টা দেখার পরে যদি না কমে, হ্যাঁ তাহলে তাকে রেফার করবেন। রেফার করার আগে যদি মনে করেন একটা স্যালাইন দিবেন, সেই স্যালাইনটা দেন। ঠিক আছে, 5% ট্রেনিং স্যার দিয়ে 500 বা 1000 ml, ঠিক আছে 30 থেকে 40 ড্রপ কনফিডেন্স দিলা 40 পার মিনিট। কোনটা 40 40 ইনজেকশন 40 পার মিনিট আইভি স্লোলি। হ্যাঁ দিয়ে 5% দিয়ে ডিএনএস দিতে পারি না, এখানে অরাডাকশন আপনার দরকার। যেহেতু ব্যথা কমছে না, তাহলে কারণ খোঁজার জন্য তাকে অবশ্যই হসপিটালাইজেশন করতে হবে। এই জন্য আপনারা এখানে আপনি অরাডাকশন কিছু লাগবে। আপনারা একটা স্যালাইন বলছেন, এই ব্যথা কমছে না, স্যালাইন দিচ্ছি নিয়ে আসলে হ্যাঁ তখন আপনি তো আর রাখতেছেন না। আমরা যখন স্যালাইনের আগে কথা বলছি যে স্যালাইন দিলে কি কি কমপ্লেন হতে পারে, কি কি সমস্যা হতে পারে, এই জন্য কথা হয়েছে, ক্লাস হয়েছে যে যখন আমরা স্যালাইন দিই, যেমন ভিটামিন স্যালাইন কেউ দিয়ে নেবে বা কলেরা স্যালাইন দিয়ে নেবে, তার শরীর ঠান্ডা হয়ে গেছে, তার কাঁপুনি আসছে, সেই ক্ষেত্রে আমরা তার সাইড ইফেক্টকে দূর করার জন্য কি ওষুধটা ব্যবহার করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি ডেক্সামেথাসোন তার সাথে একটা এভিল ইনজেকশন এটা দিতে। ঠিক আছে, হয়েছে দিয়ে রেফার দেন রেফার দেন রেফার লিখেন রেফার 5 mg দিয়ে টু হসপিটালস। 5 mg দিয়ে তীব্র ব্যথা হবে 500 হয়েছে না, লেখা হয়েছে না? 500 ml ইনজেকশন ভিসের 500 ml কি এমডি বা কোনো লেখা লেখা থাকবে না 1000 ml 50 ml একটা এমজি আর লেখা লাগবে। লিখতে পারেন 1000 ইনজেকশনও 50 ট্যাবলেটও 50 সব হয়েছে। 500 ml 1000 ml হ্যাঁ 500 ml অথবা 1000 and then দেন রেফার, তারপরে রেফার করে দেবেন হসপিটাল টু হসপিটাল। রেফারের সাথে কি স্যালাইন চলবে আর রইব স্যালাইন চলবে আর যাবে স্যালাইন কি নাম শুনতে দিয়ে দিয়ে ডি এই যে লিখছেন তো দিয়ে ওইটা এই স্যালাইন দিয়ে দিস থাকলে দিয়ে দেন। ঠিক আছে, আসেন ব্যাক পেন অথবা লো ব্যাক পেন। লো बैक पेन लो बैक और बैक पेन, एक ही पीठ पे टेकी और पीछे बैठा পিঠে ব্যথা लो बैक पेन।
পিঠে ব্যথা, পিঠে পিছনে ব্যথা, ঠিক আছে? কোন ব্যথা? পিছনে ব্যাক পেন আর লো ব্যাক পেন, কি কারণে হতে পারে? এক, আঘাতজনিত, হিস্ট্রি অফ ট্রমা। দুই, ভারী জিনিস উঠানো, ভারী জিনিস উঠানো। Carrying heavy objects, irregular big position, carrying irregular heavy objects, কোনো কিছু উঠানো, ভারী কোনো কিছু বাইরে কোনো বস্তু উঠানো, irregular position of back, পিছনের পজিশন ব্যাক, পিছনের পিঠের অবজেক্ট নাকি অবজেক্ট অবজেক্ট, না না এটা হলো আপনার পিঠের পজিশন, মানে কোনো কাজ করতেছেন বেঁকে চেকে বেঁকে বাঁকা বেঁকে কাজ করা, বেঁকে বা ঝুলে কাজ করা, ওই করে পিঠের পজিশনটা ঠিক না থাকা, ঠিক আছে? 4 নাম্বার স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল প্রবলেম, ঠিক আছে? মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা। আঘাতজনিত ভারী জিনিস উঠানো, বেঁকে কাজ করা, স্পাইনাল কর্ড মেরুদণ্ডের সমস্যা। ঠিক আছে? ট্রিটমেন্ট নেন। হয়েছে লিখা হয়েছে? এগুলো দিতে পারবেন, যেগুলো পেনকিলার দিয়ে দিবেন। বেশি ব্যথাটা দিয়ে দিই, আর বাকিটা ডাইক্লোভেন থেকে শুরু করে রোলার থেকে শুরু করে যে কোনোটা দিতে পারবেন। সবচেয়ে যদি কাজ না করে তাহলে ট্যাবলেট টোরি 60 mg বা 90 120 60 90 120। হ্যাঁ, ব্যাক পেন, পিঠে ব্যথা, পিঠে ব্যথা, গায়ে কমর পিঠ ধরা, ঠিক আছে? 3 দিন। ইটোরোকক্সরিক, জেনেরিক নাম বানানটা একটু দেখেন তো, দিন সে বের করে। আচ্ছা দেখতেছি। ট্যাবলেট মায়োলাক্স 50 mg। যে কোনো পেন কিলার দিয়ে ব্যথা ট্রিটমেন্ট করতে পারেন, ঠিক আছে? মায়োলাক্সের মেইন পিঠের কাজ।
মাসেল মাসেল কন্ট্রাকশন মাসেল। का मायू लाख 3 দিন এই দুটো ব্যথা থাকলে ভরা পেটে ঠিক আছে, তার সাথে সাথে ট্যাবলেট নিউরোবি, আর সাথে মলম ব্যবহার করতে পারেন একটা নিউরোবি, डेंगे आता है तो एकदम দুটা করে দিতে পারেন, একটা করে দিতে পারেন 1 মাস পেশেন্টের কন্ডিশন বুঝে। ক্যালভো ডি 1 মাস, ঠিক আছে। স্যার ব্যথা থাকলে বড় পেটে কোনটা ওই যে মায়োলেক্স দুটাই ভরা পেটে, ব্যথা থাকলে ভরা পেটে দুটাই ইয়ে দিচ্ছি। আর একটা মলম ইউজ করতে পারেন, সচরাচর আমি করে থাকি, এর সাথে একটা মলম টোরেল, হ্যাঁ মালিশ করবেন না, মালিশ করা যাবে না। এটা লিখবেন আগে, না কি লিখবেন, সেক দিবেন, ব্যথার জায়গাতে লাগিয়ে সেক দিবেন, মালিশ করা যাবে না। কোনটা লিখবো? স্যার মালিশ করা যাবে না, এটা ইউজ করতে এটা হবে। লাগাইয়া তারপরে গরম কাপড় দিয়ে সেক দিবেন। হ্যাঁ হ্যাঁ, মালিশ মালিশ করবেন না, হ্যাঁ লেখা আবার বল মালিশ করবেন, ওটাই আগে আসলে দিতে হবে। লাগিয়ে শেক দিন, হ্যাঁ ব্যথার স্থানে লাগিয়ে শেক দিন, হ্যাঁ লাগিয়ে শেক দিন। সেক দিবেন, সেক দিবেন, এরপরে লিখেন মালিশ করবেন না। মালিশে যদি লিখি ওটাই আগে মুখস্থ হয়ে যাবে, মালিশ করবেন না। ইয়ে লাগবে না, दिने भर ব্যথার স্থানে লাগিয়ে সেক দিবেন, সেক দিনে 2 বার বা 3 বার, 2 থেকে 3 বার, দিনে 2 থেকে 3 বার। হ্যাঁ স্যার এটা তো ব্যয় বলছে, আর আইসা বলে কম টাকার মধ্যে। কোনটা বের করো? স্যার ক্যালবোনি কি 1 মাস 3 তোর বেলা দাম নাকি কত? 100 টাকা। স্যার আচ্ছা ওই যে বলে স্যার 2 দিনের 1 দিনের কম টাকার মধ্যে। তো খাইতে কম ওর ব্যথার ট্যাবলেট কম টাকা, ওই গ্যাসের ট্যাবলেট লেখা হয়নি? ওইটা পাঠাইছে। স্যার ক্যালবোনি নাকি চার্জ লাগিয়ে ওই হ্যাঁ গ্যাসের ট্যাবলেট একটা লিখে নিন, পরে আমরা বলবেন যে স্যার তো গ্যাসের ট্যাবলেট দেয়নি। লিখছো লিখে নেন, তারপরে কমন করে লিখে নেন, কমপ্লিট করে রাখেন। কেউ যদি দেখে যে এই 2টা ব্যথার ট্যাবলেট দিয়েছে সার্জেন লিখে নেন। হ্যাঁ ও ক্যালবোটি এর উপরে লিখলে খুব ভালো হয়। এই টোরেল মলম ব্যবহার করলে সেক দিবেন, মালিশ করা যাবে না, মালিশ করা যাবে না, সেক দিবে, ব্যথার স্থানে লাগিয়ে কি করবে, যেখানে ব্যথা সেখানে লাগিয়ে সেক দিবে, ঠিক আছে। বড়টা জানি একটা মলম আছে। গোল্ডা নেন, ওটা দিয়ে মালিশ করা হবে, ওইগুলো ডাইক্লোফেনেস আর এগুলো। আপনি এই ব্যথাতে ডাইক্লোফেন থেকে শুরু করে যেটা দিতে পারবেন, আর এইটা দিলে একটা পেন কিলার, 2টা পেন কিলার দিয়ে দিচ্ছে, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। আর আন্ডারলাইন দা কজ, কি কারণে হইতেছে ব্যথা খোঁজার জন্য বারবার এভাবে ব্যথা ট্যাবলেট খালি সমস্যা আছে, দেখা লাগবে কি কারণে ব্যথাটা হইতেছে, এগুলো এক্সরে এগুলো করা দরকার। হ্যাঁ ডাইক্লোফেন ব্যবহার করেন আপনি, এটা ডাইক্লোফেন এটা দিবেন, ভালো ভালো কাজ করবে, ঠিক আছে। আর কি আছে? নিপে, হ্যাঁ আর কোনো ব্যথা আছে? নি জয়েন্ট হাঁটু ये ব্যথা आगू का था আর দেবে আছে? হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা যেটা লিখবো, ঠিক আছে। নি জয়েন্ট পেন, হাঁটুর জয়েন্টের নাম হলো নি, KNW।
এক ট্রমা, দুই আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস আঘাতজনিত আর্থ্রাইটিস, বাত ব্যথা, ব্যথা। 3 নাম্বার আঘাতজনিত বাত ব্যথা, বাতের ব্যথা থেকে হতে পারে গ্রাফি ওনার কাছে graphical change in old change in old giraffe cells in old age. বয়স্ক জনিত পরিবর্তন। বয়স হয়ে গেলে হাঁটুতে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। এই হাঁটুর গিরার রস শুকা যেতে পারে, হাঁটুর গিরাতে পানি জমতে পারে, হাঁটুর গিরার হাড্ডি নড়ে যেতে পারে। এই সব চেঞ্জকে বলা হয় জিরাফি চেঞ্জ ইন ওল্ড এজ, মানে বয়স্ক জনিত যে কোনো কারণে এই সমস্যাগুলো হতে পারে। আবার কারো ওজন যদি বেশি হয়, বয়সকালে কারো যদি ওজন শরীরের ওজন যদি বেড়ে যায়, তখন কি হাঁটুতে ভর পড়ে। ঠিক আছে, ট্রিটমেন্ট সেমই দিলে দেওয়া যাবে। ব্যথার ট্রিটমেন্ট, ব্যথার একটা ট্যাবলেট ডাইক্লোফেন নেসার থেকে শুরু করে যা দিতে পারবে দেব, ওইখানে ব্যবহার করতে পারবেন। এসআর থাকলে এখানে টরি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, টরিও ব্যবহার করতে পারবেন। সব যদি একদিন তাহলে বলে দিলাম। হ্যাঁ 100। ব্যথা থাকলে হাঁটে এটাতে শুরু করবেন। সাবজেল বা পেন্টোনিক 20 mg 5 দিন। ব্যথা ট্যাবলেট 3 দিন খাওয়ালে, গ্যাসের ট্যাবলেট 5 দিন খাবেন। ঠিক আছে, গ্যাসের ট্যাবলেট 5 দিন খাওয়ালে ব্যথাটা গ্যাসের ট্যাবলেট 10 দিন খাবেন। হ্যাঁ একটাই, এখানে এরপরে ভিটামিন ক্যালসিয়াম দুটাই দিতে পারেন। ঠিক আছে, 1 মাস ক্যালসিয়াম দিলেও 1 মাস দিতে পারবেন, বা যে কোনো জেল, হলি জেল, যে কোনো জেল দিতে পারবেন। হলি জেল, হলি জেলই তো না, বলি দেন বলি না হলি না, হ্যাঁ এটা জেলই তো, হলি জেল জেলি। এটা লেখা দিলে আলাদা দেখা লাগে 2 বার 3 বার ওটা দিতে হবে। ঠিক আছে, আর এরপরে যদি না কমে প্লেন কিলার ভিটামিন 1 মাস দিলেন, ক্যালসিয়াম যদি 1 মাস দেওয়ার না কমে, তাহলে অবশ্যই এক্সরে করে দেখাতে হবে, একজন অর্থোপেডিক স্পেশালিস্ট দেখা দিবে তার কি কারণে আসলে ব্যথাটা হইতেছে, কোনো চেঞ্জ আছে কিনা সেখান থেকে। ঠিক আছে, এরপরে আরেকটা ব্যথা প্লান্টার ফ্যাসাইটিস, গুড়ালি ব্যথা। পায়ের গুড়ালি ব্যথা হয় জানেন,
এখানে তো নেপটল জিনোজোয়া দিব হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন নেপ্রোজেন টোরি যে কোনো ব্যথা থেকে দিতে পারবেন। প্ল্যান্টার ফ্যাসাইটিস ফ্যাসাইটিস প্লান্টার ফ্ল্যাসাইটিস বলেন কি ব্যথা? হুম। এই তো সুন্দর। পেইন ইন দা হিল, পা ফেলতে পারে না, ধাপ ফেলানোই যায়, বুঝতে পারছে? পেইন ইন দা হিল, এটা ট্রিটমেন্ট লিখে দেন। কোন কারণে ওই তারা আমরা জানতাম না। কারণ বিভিন্ন কারণ, শক্ত জুতা পড়লে, কারো ওজন ভার হলে, মস্কার ব্যথা তো যায় আলাদা। ট্রমার আঘাতের ইতিহাসটা একটু করতে পারে, আঘাতের ইতিহাস, বাত ব্যথা জমিতে হলে হইতে পারে, একই ব্যথার কারণ তো same। ঠিক আছে, এখানেও ডাইক্লোফেন এসআর দিতে পারবেন অথবা টিলকোটিল, আরেকটা ট্যাবলেটের নাম লিখে দিই। এটা যে কোনো এইগুলো ব্যথা যদি না কমে তাহলে ওই টিলকোটিল একটা ট্যাবলেট আছে, ব্যবহার করতে পারবেন। নাম শুনছেন কেউ? হ্যাঁ, কি বলেন তো, গ্রুপ নাম বলেন। এখানে ডাইক্লোফেন এসআর দিয়ে শুরু করবেন, ঠিক আছে? তিন দিন অথবা ট্যাবলেট টিল ও টিল 20 mg নাকি 3 দিন ব্যথা থাকলে, ব্যথা থাকলে টিল কোটিল, ব্যথা না কমলে, যদি না কমে তাহলে ভালো। এইটা এই ব্যথা, আবার পিঠ ব্যথা তো দিতে পারবেন, কোমর ব্যথা তো দিতে পারবেন, যখন ব্যথাটা আপনার না কমে একেবারে, ফেলার দরকার নাই। ওই জন্য তো ব্যথা থাকলে, ভরা পেটে ব্যথা থাকলে, ভরা পেটে, এই কথা লিখে রেখে, ভরা পেটে, ঠিক আছে? এর সাথে গ্যাসের একটা ক্যাপসুল বা ট্যাবলেট, ইসোনিক্স, ঠিক আছে? এর সাথে সাথে গুড়ালি ব্যথাতে অনেক কারণে আমরা আরেকটা ওষুধ দিতে পারি, ডেক্সামেথাসোন ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডেক্সামেথাসোন স্টেরয়েড, ঠিক আছে? যে প্ল্যান্টার ফ্যাসাইটিসে স্টেরয়েড আমরা ব্যবহার করতে পারি, ট্যাবলেট ওইখান থেকে যে কোনো একটা, ঠিক আছে? এরপরে ট্যাবলেট কটন বা ডেক্সা 5 mg, 0.5 mg, 5 mg, ওই ব্যাপারটা কিসের? ওই যে 20 mg, হ্যাঁ, ওই যে টিলকোটিল, এটা 10 mg কাপ। এই গ্রুপ নাম কি বলেন? এটার কাজ কি? নো জি 10 mg কাপ, 10 mg ক্যাম, CAME, 10 mg, এটা কি স্যার ব্যথার ওষুধ? TA, না স্যার TAE, TEANO, XC, CAM G ক্যাম, এটা হলো গ্রুপ নাম টিলকোটিল। এটা দিলে ব্যথা কমবে ইনশাল্লাহ। এর সাথে সাথে যদি বারবার বলে যে গুড়ালি ব্যথা, মানে ওষুধ খেলে ভালো থাকে, ইসোনিক্স ক্যাপসুল 5 দিন, 3 দিন ব্যথার ওষুধ দিলে 5 দিন, 5 দিন ব্যথার ট্যাবলেট দিলে 7-10 দিন বা 7 দিন হবে। এরপরে ডেক্সামেথাসোন 2টা করে 10 দিন, এরপরে একটা করে 10 দিন,
একটা করে 10 দিন, দুটা করে 10 দিন খাওয়া শেষ হলে একটা করে 10 দিন দিবেন, ঠিক আছে? এভাবে ডেক্সামেথাসোন ব্যবহার করতে পারবেন। আর খালি পায়ে হাঁটবে না, নরম জুতা পরবে। কোটির সাথে কি দেখতে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একজন স্যার এটা কি ডেক্সটা 5 mg 5 mg 5 mg ডেক্সামেথাসোন। একটা বাকি ওই যে প্রেডনিসোলন জাতীয় হ্যাঁ, প্রেডনিসোলন, মেথিপেট এগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, মেথা প্রেডনিসোলনও ব্যবহার করতে পারবেন। মেথিপেট আছে 8 mg, প্রেডনিসোলন 8 mg হয়, ব্যবহার করতে পারবেন। দুটা করে 10 দিন সকাল বিকাল, তারপরে 10 দিন শেষ হয়ে গেলে একটা করে সকাল বিকাল 10 দিন, দুই ভাবে লিখেন। এরপর লিখছেন কটন লিখে বুঝছো? কটন তো হাইড্রোকর্টিসন, তখন আর দেখবেন কটনের গ্রুপ নাম হলো এদিকে আপনার তার উপরের যে কোনো একটা সাথে হ্যাঁ। এই রোগী কাকে দিবেন? ডেক্সামেথাসোন কাকে দিবেন? যারা বলবে বারবার হইতেছে, কি হইতেছে? বারবার বারবার হইতেছে, ঠিক আছে? বারবার হইতেছে, সে রোগীদের ক্ষেত্রে আপনার একটা ডেক্সামেথাসোন দিলে অনেক দিন সে ভালো থাকবে। আর তার সাথে উপদেশ হলো সে খালি পায়ে হাঁটবে না, ঠিক আছে? খালি পায়ে হাঁটবে না, নরম জুতা পরবে। জুতা যদি পরে, কি জুতা পরবে? নরম জুতা পরবে। স্যান্ডেল বা জুতা যেটাই পরুক, যেটা জানো সোলটা কি থাকে, নরম থাকে, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গরম শেক দিতে পারবেন। সবটা তোমার দেখ, ব্যথা হলে গরম শেক দিতে পারবেন। হ্যাঁ, আবার ব্যথা পাইলে আইস শেক দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো ব্যথা? এখন দেখেন, টাকায় দেখেন, পুরা ব্যথা ট্রিটমেন্ট দেখেন, যে যে যতদূর পর্যন্ত লিখছেন কি কি দেখাইছে? মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা বা কোমর ব্যথা যেটাকে বলি, লো ব্যাক পেন। ওই যে লো ব্যাক পেন বলতে আমরা কোমর ব্যথা, আর হলো কি কি রয়েছে? হ্যাঁ, ডিসমেনোরিয়া তো গাইনি ট্রিটমেন্ট হবে। ডিসমেনোরিয়া পেট, হ্যাঁ, মাসিকের ব্যথা দিব। হ্যাঁ, মাসিকের কথা এখানে না, এখানে মাইনর কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া নেই, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ চলতেছে। আর যদি আঘাতজনিত ব্যথা হয় তাহলে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে। এখানে প্রত্যেকটাতে ব্যবহার হবে অ্যান্টিবায়োটিক। কখন? যদি আঘাতজনিত ব্যথা হয়, বলে আমি আঘাত পাইছি, ঠিক আছে? কি বলবে? আঘাত পাইছি। আঘাত পাওয়ার থেকে যদি ব্যথা হয় তাহলে প্রত্যেকটার সাথে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে, ঠিক আছে? যে কোনো আঘাত ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যথা থাকা হ্যাঁ, মাসিকের লাস্টের একটা কি জানেন শুধু নাম লিখছিল হ্যাঁ, নিউরোকের ফ্লুক্লক্সাসিন ব্যবহার করতে পারবেন, সেফ্রাডিন ব্যবহার করতে পারবেন। প্রথম সুইচ করবেন ফ্লুক্লক্সাসিন, তারপরে যদি মনে করেন বা তার যদি কম হয় তাহলে ক্লিন্ডামাইসিনও ব্যবহার করতে পারবেন, সেফ্রাডিনও ব্যবহার করতে পারবেন। ফ্লুক্লক্সাসিলিন বেস্ট। তাছাড়া তার সাথে আরো যদি হাই আছে যান তাহলে সেফাক্ল্যাপ, সেফরোক্সিন প্লাস ক্লাভারিক অ্যাসিড। এই তো কাটা আঘাত যেগুলো সেলকে কি করবে? ওন্ডকে হিলিং করবে। যে জায়গাতে কোষগুলো মরে গেছে, এই যে আঘাত পেলে কি হয়? কোষগুলো ড্যামেজ হয়ে যায়। কেটে গেলে কি হয়? কোষগুলো ড্যামেজ হয়ে যায়। এইগুলোতে আমরা ফ্লুক্লক্সাসিলিন ব্যবহার করতে পারবো, ঠিক আছে? যেমন আমার শরীরে ঘা হয়েছে, ঘা হয় না অনেক সময়, ঘা হলে কি সেলগুলো কি মারা যায় না? এই কোষগুলো কি হিলিং করা লাগে, হিলিং করার জন্য ফ্লুক্লক্সাসিলিন লাগে। মাসিকের ব্যথা পড়বে, এই স্টার্ট হ্যাঁ? এটা তো অন্য ব্যথা ছিল। আচ্ছা, তারপর এটা লয়ার অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে? লয়ার অ্যাবডোমিনাল পেন। ম্যাডাম পড়া, আমি আসলে আমি পড়াবো।
ডিসমেনোরিয়া কাকে বলে? মাসিকের ব্যথা মাসিক চলাকালীন হ্যাঁ, পেন উইথ ডিসমেনোরিয়া মিনিস্ট্রেশন। ডাবল আর পেন উইথ মিনিস্ট্রেশন ইজ কল্ড ডিসমেনোরিয়া। ওরা লাই কারণ তো অনেক is called dysmenorrhea। আমি মুখে বলে দিই ডাইরেক্ট বুঝতে পেন উইথ মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, মাসিকের সময় ব্যথা বা ব্যথা সহ মাসিক বলা হয়, ব্যথা সহ মাসিক। যে মেয়েদের মাসিকের সময় ব্যথা হয়, যখন মাসিক হয় তখনই তলপেটে প্রচন্ড ব্যথা হয়, মাসিকের সহ মাসিকের আগে পরেও হতে পারে। এটাকে বলি আমরা মাসিক কালীন সময় যে ব্যথা, এই ব্যথাযুক্ত মাসিককে বলা হয় ডিসমেনোরিয়া। ব্যথাযুক্ত মাসিককে বলা হয় কি? ডিসমেনোরিয়া। এরা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন কারণ, অনেক কারণে হতে পারে। এই কারণগুলোর মধ্যে প্রথম যে আইডিওপ্যাথিক কোনো কারণ জানা নাই, মানে অজানা কারণ, অজানা কারণ। এরপরে আছে ইনপারফোরেট হাইমেন। ইনপারফোরেট হাইমেন, ঠিক আছে? হাইমেন বলতে সতীচ্ছেদ পদ্মা, বুঝছেন? নাম শুনছেন তো? যারা মহিলা যাদের অঙ্গ প্রথম যে অঙ্গটা দেখা যায় সেটা হলো হাইমেন, অর্থাৎ সতীচ্ছেদ পর্দা, ঠিক আছে? এটা যদি ইনপারফোরেট থাকে, জন্ম থেকে যদি কি থাকে খোলা, মানে জন্ম থেকে এটা যদি এর মাপটা যদি ইনপারফোরেট, মানে বুঝেন, মানে পরিপক্ক না, বুঝতে পারছেন? অর্থাৎ এটা হলো হ্যাঁ, বয়স যত ছোট থাকবে তত মোটা থাকবে, আর যত বড় হতে থাকবে তত ওই পাতলাটা চন্দ্রাকৃতির ওইটা কি হয়ে যাবে, পাতলা হতে শুরু করবে। যত বড় হবে তত পাতলা। এটা যদি কি হয় না থাকে, মানে যদি এটা যদি মোটাই থাকে, অর্থাৎ তখন মাসিক বের হতে সমস্যা হবে এবং ব্যথা হবে। এরপরে আছে কি মেনার্কি, অর্থাৎ মাসিক শুরুর সময়কালীনে ব্যথা হতে পারে, এগুলো স্বাভাবিক। মাসিক শুরুর সময়ে কি হতে পারে, ব্যথা হতে পারে। তারপরে ইনভার্টেড ইউটেরাস। ইউটেরাস যদি একটু ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে, ইউটেরাসে যদি একটু সমস্যা থাকে সেখান থেকেও ব্যথা হতে পারে, ঠিক আছে? বেশিরভাগ কারণেই এটা হলো ব্যথা। আমরা বলি ডাক্তারের কাছে গেলে যে ব্যথা যদি হয় স্বাভাবিকভাবে ব্যথা হতে পারে, তারপরে বলি যে বিয়ে দিলে ব্যথাটা, মানে এমন ব্যথা যে রোগীরা এমনিতে ব্যথা নর্মাল যে ব্যথা একটু একটু ব্যথা এটা হবে। এটা যদি কারো হয়, কারো বোন, কারো ওয়াইফ, কারো ভাত, যেই হোক, যারা আপনার রিলেটিভ, যদি হালকা কোনো ব্যথা থাকে তাহলে এটাকে স্বাভাবিকভাবে ধরে নিই, ঠিক আছে, যে ব্যথাটা স্বাভাবিকভাবে হবে। কিন্তু অতিরিক্ত ব্যথা হলে তখন ডাক্তার ছাড়া উপায় থাকে না কারণ, ঠিক আছে? গাইনিকোলজিস্ট বলেন আর যে ডাক্তার ছাড়া উপায় থাকে না, তখন এইটার ট্রিটমেন্ট ব্যথার ট্যাবলেটই দিবে, দিয়ে ডাক্তারের পরামর্শ থাকবে যে তার বিয়ে হওয়া পর্যন্ত ব্যথা থাকবে, ঠিক আছে? আলটা করে দেখা হয়, যদিও আলটা করে দেখে যে কোনো ইউটেরাসে কোনো সমস্যা আছে কিনা, তখন ওই দেখা যায় যে বাঁকা থাকে অনেকে, ঠিক আছে? এগুলো ফিজিওলজি, মানে যেটা স্ট্রাকচারালি যদি কোনো প্রবলেম থাকে, এটা গর্ভধারণ করলে অথবা কারো বিয়ে হলে এই প্রবলেমটা ঠিক হয়ে যায়, হলে আর ব্যথা করে না, ব্যথা করে না, ঠিক আছে? তাহলে ওই কারো ব্যথা যদি বেশি হয় তো বিয়া পর্যন্ত দেখা হয়, বিয়ার পরে যদি ব্যথা না কমে বাচ্চা পর্যন্ত দেখা হয়, বাচ্চার পরে যদি না কমে তাহলে বুঝতে হবে যে ইউটেরাসে কেটে ফেলতে হয় অনেক সময়, জরায়ু, ঠিক আছে? এই হলো কথা। আর তাহলে কি ব্যথা যদি এরকম রোগী আসে, তাহলে আপনাদের মাসিকের সময় মাসের সময় তীব্র ব্যথা, পেট ব্যথা করলে, মাসিকের সময় তীব্র পেট ব্যথা করলে কি ট্রিটমেন্ট দেবেন সেটা দেবেন, ভিসেট বা এলজিন, এটা প্রথমেই চয়েস করবেন, ঠিক আছে? এলজিন বা ভিসেট একটা করে, দুটা করে, বা একটা করে 6 ঘন্টা পর পর, দুটা করে 6 ঘন্টা পর পর দিতে পারবেন। ব্যথা, পেট ব্যথা থাকলে বা ব্যথা থাকলে, ঠিক আছে? এরপরে ট্যাবলেট, পেন্টোনিক্স, পেন্টোপ্রাজল বা যে কোনো একটা গ্যাসের ওষুধ দিবেন।
এখন গ্যাসের ওষুধটা পরে লেখেন, অথবা অথবা দিয়ে দিতেছে। দেখবেন একটা গ্যাসের ওষুধ অ্যালজিন থেকে শুরু করবে, ঠিক আছে, যাতে অ্যালজিনের না কমে না, অনেক সময় কিছুই মনে হয় না ব্যথা ট্যাবলেট খেলে। এরপরে আমরা ব্যবহার করি প্যারাসিটামল পরে, সাথে অথবা এগুলো লেখা থাকবে ট্রিটমেন্টের মধ্যে আসে না। এবার এলজিনের আগে তারপরে যদি না হয় এরপরে ব্যবহার করে ডাইক্লোফেনাক। এতেও যদি না হয় তাহলে টোরি ব্যবহার করতে পারবেন। যখন এনএসআইডি গ্রুপের ওষুধগুলো ব্যবহার করা হয় তখন ব্লিডিং এর পরিমাণ কমে যায়, ব্লিডিং এর পরিমাণ কমে যেতে পারে, তাই আমরা এনএসআইডি গ্রুপ ব্যবহার করতে করি না। কিন্তু সচরাচর যখন ব্যথা বেশি হয়ে যায় তখন আমরা কোনো উপায় থাকে না, তখন আমরা এনএসআইডি গ্রুপের ডাইক্লোফেন ব্যবহার করতে পারবো, প্যারাসিটামল ব্যবহার করতে পারবো, এরপরে আমরা টোরি পর্যন্ত ব্যবহার করতে পারবো বা নেপ্রোক্সেন ব্যবহার করতে পারবো। যে কোনো ব্যথার ট্যাবলেট ইন্ডিকেশন করতে গেলে দেখবেন যে ডিসমেনোরিয়া লেখা আছে, তাহলে প্যারাসিটামল, ডাইক্লোফেন, তারপরে নেপ্রোক্সেন এগুলো ব্যবহার করতে পারবেন, তবে পর্যায়ক্রমে ব্যবহার করবেন, ঠিক আছে। এছাড়া এটাও যদি না হয়, টোরিতেও যদি না হয় তাহলে আমরা ইনজেক্টেবলে দিয়ে দেবো, ইনজেক্টেবলও ব্যবহার করতে পারি। ডাইক্লোফেন ইনজেক্টেবল ব্যবহার করা হয় অথবা রোলেক ইনজেক্টেবল দেওয়া হয়। মানে এত কান্নাকাটি চিল্লাচিল্লি করে তাকে নিয়ে সহ্য করার মতো হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যে কোনো এই বিচের থেকে শুরু করব, প্যারাসিটামল থেকে শুরু করে, এটা যেন আপনারা খাতায় লিখে রাখেন আর মনের মধ্যে লিখে নেন, ব্যবহার করতে পারবেন। আমরা সচরাচর ব্যবহার করি। এই ট্যাবলেট খাওয়ার আর পরে এর সাথে সাথে যদি গরম শেক, পেটের মধ্যে গরম শেক দেওয়া হয়, এবং সবচেয়ে বেটার হলো তাকে মানসিকভাবে আশ্বস্ত করা, ঠিক আছে। এই সময়তে যদি কারো মেয়ে হয়, ছোট মেয়ে, তাকে বাপে হোক মায়ে হোক কাছে নিয়ে বোঝাতে হবে, এভাবে মানসিকভাবে তাকে আশ্বস্ত করা, এইটাই হলো মেন্টালিটিতে হতে পারে। এবং মেন্টালিটি সে তো আর এরকম ব্যথা কোনোদিন হয়নি শুরুতেই, সেই ব্যথাটা অনেক সময় কি করতে পারে না, সহ্য করতে পারে না। মেন্টালি তাকে সাপোর্ট দেওয়া, মেন্টালি কি করা, সাপোর্ট দেওয়া, ঠিক আছে, মেন্টালি সাপোর্ট দেওয়া। আর এছাড়া আরো ডাক্তারেরা অনেক সময় অ্যান্টি ডিপ্রেশন ড্রাগও দিয়ে থাকে। যার স্বামী নাই কার কাছে বলবে মনের দুঃখ, এরকম হইতে পারে না, মনের দুঃখ বলার কেউ নাই, কার কাছে বলবে? তখন আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্টের ধারা লিখে নিয়ে নিতে, ডিসমেনোরিয়া মাসিকের ধারা, এরপরে আবার আসবে, আমরা তখন পড়বো, ঠিক আছে। এলো ব্যথা, সামনের ক্লাসে সামনে সিলেবাস কই, সিলেবাসটা আমার কাছে আছে। নাক কান গলা এই অঙ্গভিত্তিক করাই এখন, নাক অঙ্গভিত্তিক যে ডিজিজ গুলো আছে, দাঁত ব্যথা, চোখ ব্যথা, অঙ্গভিত্তিক ডিজিজ, কানের সমস্যা, হ্যাঁ, কানের কি কি রোগ আছে, নাকের কি কি রোগ আছে।